তাহলে আমি আশা করব যে তোরা এই যে আমরা স্থিতিস্থাপকতা চ্যাপ্টারটাকে নিয়ে আলোচনা করছিলাম তার যে প্রিভিয়াস দুটো ভিডিও আছে সেই ভিডিওস দুটোকে তোরা ফলো করেছিস। সেখানে কিন্তু ম্যাক্সিমাম পার্টটাকে আমরা কমপ্লিট করেছি এবং আজকের যে পার্টটা এই পার্টটাতেই কিন্তু আমরা চ্যাপ্টারটাকে কমপ্লিট করব। ওকে, তাহলে সেই কথার মধ্যে এসে আমাদের এখান থেকে যে ইম্পর্টেন্ট জিনিসটা আমরা আগের যে ক্লাসে কমপ্লিট করে উঠতে পারিনি সেটাকে নিয়ে একটুখানি ডিসকাশন করব। আচ্ছা দেখ, আমরা আগের ক্লাসেতে যে জায়গাতে ডিসকাশন রেখেছিলাম সেখানটাতে আজকে আমরা যেখানে স্টার্ট করব সেটার নামটা লিখে রাখি। সেটা আসছে কি দেখতো, ফোর্স কনস্ট্যান্ট। ওকে, এটার জন্য আমাদের কোথা থেকে দেখতে হচ্ছে দেখ, আমরা শিখেছিলাম কি ইয়াং মডুলাস। আমরা ইয়াং মডুলাসের সূত্র কত শিখেছিলাম দেখতো, ফোর্স বাই এরিয়া, নিচে ছিল কত ডেল্টা এল, ওপরে পাঠিয়েছিলাম কত এল কে, তাই তো? তো এই সূত্র থেকে আমরা একটা জিনিস করতে পারবো দেখ, এফ ইকুয়াল টু কত লিখতে পারবো দেখতো, ওয়াই এ বাই ক্যাপিটাল এল, বা মানে এই রেঞ্জটাকে আমরা যখন ডিসকাশন করেছিলাম তখন ক্যাপিটাল এল দিয়ে ডিসকাশন করেছিলাম, তাই আমি এটাকে ক্যাপিটাল এলই লিখে রাখলাম, ইনটু কত আসছে দেখতো, ডেল্টা এল। ওকে, এবারেতে দেখ, এই যে আমরা সূত্রটা পেয়েছি এটাকে আমরা কার সাথে তুলনা করছি, আমরা বেসিক স্প্রিং ফোর্সের সাথে তুলনা করছি। ওকে, তাহলে আমি এটাকে কার সাথে তুলনাটা রাখছি দেখ, এটাকে স্প্রিং ফোর্সের সাথে তুলনা রাখছি, স্প্রিং বলের সাথে তুলনা করে পাই। আচ্ছা দেখ, স্প্রিং বলের বেসিক ফর্মুলা কত শিখেছিলাম, সেটা শিখেছিলাম কত দেখ, এফ ইকুয়াল টু কে ইন্টু ডেল্টা এক্স, বা আমাদের বৃদ্ধি ছিল সেটাকেও আমরা ডেল্টা এল লিখলাম। তাহলে দেখ, এই স্প্রিং ফোর্সের ক্ষেত্রে এখানটাতে কি আছে, এটার ক্ষেত্রে আছে কতখানি, ওয়াই এ বাই এল। তাহলে এখান থেকে আমরা একটা কথা কিন্তু বলতে পারবো, সেটা হচ্ছে কি দেখতো, এই যে কে এর মান অর্থাৎ স্প্রিং ফোর্সের মান, সেটা ইকুয়াল টু আমরা কত পাচ্ছি দেখ, ওয়াই এ বাই এল, তাই তো? এই যে জিনিসটা, এই জিনিসটাকে আমরা বলছি কি, ফোর্স কনস্ট্যান্ট। ওকে, তাহলে আমাদের এটা মাথায় রাখতে হবে, ফোর্স কনস্ট্যান্টের ভ্যালু কত হয় না, ওয়াই এ বাই এল। গেল? আচ্ছা, এবারেতে আমরা সবাই শিখেছিলাম কি দেখতো, স্প্রিং এর মধ্যে সঞ্চিত শক্তির মান কত হয়। মানে আমরা এখন যেটা কাজ করব সেটা আসছে কি, সঞ্চিত স্থিতি শক্তির মান বের করব, তাই তো? আচ্ছা দেখ, স্প্রিং এর মধ্যে সঞ্চিত স্থিতি শক্তি যেটাকে আমরা ইউ দিয়ে লিখেছিলাম, তার মান আমরা কতখানি লিখেছিলাম বল, সবার মনে থাকা উচিত, সেটা ছিল কত, হাফ কে এক্স স্কোয়ার। ওকে, এখানেতে আমরা কাকে কি ডিফাইন করেছিলাম, কে কে বলতে বলেছিলাম কি, স্প্রিং কনস্ট্যান্ট বা স্প্রিং ধ্রুবক, যাকে ইংরেজিতে আমরা লিখছি কিরকম ভাবে দেখ, স্প্রিং কনস্ট্যান্ট। আচ্ছা, এখানেতে এক্স কতখানি ছিল, এক্সটা ছিল আমাদের দেখ এক্সটেনশন। ওকে, তাহলে দেখ, সেই কথাটাকে যদি আমি এখানটাতে অ্যাপ্লাই করি, আর সেটার ক্ষেত্রে ভ্যালু কত চলে আসবে দেখ তো, হাফ। কে এর ভ্যালু কত আসছে, আমরা বসিয়ে দিয়েছিলাম কতখানি দেখ তো, ওয়াই এ বাই এল ইন্টু এক্স, এক্স মানে এখানটাতে কতখানি, ডেল্টা এল এর স্কোয়ার, তাই তো? তাহলে দেখ, এই কথাটাকে যদি আমি ফার্দার ইলাবোরেশনের জন্য পরের পাতাতে নিয়ে যাই, কি দেখতে পাচ্ছি দেখ, সঞ্চিত স্থিতিশক্তি হাফ, এখানটাতে লিখলাম কত দেখ, ওয়াই এ বাই এল ইন্টু ডেল্টা এল এর স্কোয়ার। হুম, আচ্ছা, এখানেতে আমি একটা কাজ করছি দেখ, আমি ওপর নিচে একটা এল দিয়ে মাল্টিপ্লাই করছি, এমন কোনো কিছু পরিবর্তন হবে না, আমি করতেই পারি। তো আমি এখান থেকে করছি কি দেখ, হাফ, তারপরের ক্ষেত্রে যে জায়গাতে চলে যাব সেটা আসছে কি দেখ, ওয়াই, আচ্ছা এটাকে আমি একটু সাইডে লিখছি, আমি এখান থেকে করলাম কি দেখতো, যে ডেল্টা এল এর স্কোয়ার ছিল, নিচে আমি রাখলাম কতখানি এল স্কোয়ার, ওপরেতে এ ছিল এ রাখলাম, এখান থেকে এল করলাম, মানে আমি বেসিক্যালি করলাম কি, ওপরে আর নিচে একটা এল দিয়ে মাল্টিপ্লাই করলাম, নিচে এল দিয়ে মাল্টিপ্লাই করতে এটা এল স্কোয়ার চলে এলো, আর ওপরেতে একটা কি চলে এলো, একটা এক্সট্রা এল চলে এলো।
এখান থেকে কিন্তু একটা ইম্পর্টেন্ট রেজাল্টে চলে যাব, সেটা আসছে কি দেখতো, লেন্থ ইনটু ক্রস সেকশনাল এরিয়া, তাকে আমরা কি শিখেছি, আয়তন বা ভলিউম। তাহলে আমাদের এখান থেকে কি শিখে দিচ্ছি দেখতো, হাফ ইন্টু ওয়াই, ওয়াই মানে কত, ইয়াং মডুলাস, ইন্টু ডেল্টা এল বাই এল এর স্কোয়ার, ডেল্টা এল বাই এল কে আমরা কত শিখেছিলাম, স্ট্রেন, বা যাকে আমরা বলেছিলাম কি বিকৃতি। তাহলে আমাদের এখান থেকে লিখছি কত, ইন্টু স্ট্রেনের স্কোয়ার ইন্টু এখানটা থেকে পাচ্ছি কত, ভলিউম। ওকে, তাহলে দেখ আমাদের এখান থেকে পেলাম কি সঞ্চিত স্থিতিশক্তি, এখানটাতে আছে কি ভলিউম। তাহলে আমরা যদি বলি একক আয়তনে সঞ্চিত স্থিতিশক্তি, ওকে, তাহলে আমাদের বলছে কি একক আয়তনে সঞ্চিত স্থিতিশক্তি, একক আয়তনে সঞ্চিত স্থিতিশক্তি, একক আয়তনে সঞ্চিত স্থিতিশক্তি। ওকে, তার ভ্যালু কত পেয়ে যাবো দেখতো, ইউ কে ভলিউম দিয়ে ভাগ করে দে, সেটাকেই জানবি যে একক আয়তন এটাকে স্মল ইউ দিয়ে লেখা হয়, তাহলে সেটা মানে আসছে কত, বড় ইউ বাই ভলিউম। বড় ইউ কে ভলিউম দিয়ে ভাগ করলে কত পেয়ে যাচ্ছে দেখ, হাফ ওয়াই ইন্টু স্ট্রেনের স্কোয়ার, তাই তো। তাহলে এটাকে খুব সুন্দরভাবে আমরা লিখে নিলাম। আচ্ছা, একক আয়তনে সঞ্চিত স্থিতিশক্তি, এটা কি আবার অনেক সময়তে বলা হয় কি শক্তি ঘনত্ব। ওকে, তাহলে দেখ এটারই আরো একটা নাম আসছে কি শক্তি ঘনত্ব। তো শক্তি ঘনত্বকে স্মল ইউ দিয়ে লিখলাম, তার ভ্যালুটা তাহলে আমাদের কত চলে এলো দেখ, হাফ ওয়াই ইন্টু স্ট্রেনের স্কোয়ার। ওকে, আচ্ছা এবারে তো তোর দেখ যে আমরা সবাই শিখেছি কত, ওয়াই মানে ইয়াং মডুলাস, সেটা মানে কত ছিল তোর পীড়ন বাই বিকৃতি, মানে সেখান থেকে তোরা বলছিলিস কত, স্ট্রেস বাই স্ট্রেন, মানে ওপরটাতে লিখে দে কতটা আসছে, স্ট্রেস বাই স্ট্রেন, তাই তো। তাহলে তোরা দেখ যদি এখানেতে ওয়াই এর জায়গায় স্ট্রেস বাই স্ট্রেন এই ঘটনাটাকে বসিয়ে দিস, কি পেয়ে যাবি দেখ তো, হাফ ইন্টু ওয়াই এর জায়গায় বসিয়ে দে না, স্ট্রেস বাই স্ট্রেন ইন্টু এখানটাতে কতখানি আছে, স্ট্রেনের স্কোয়ার। তাহলে এখান থেকে তোরা ভ্যালুটা পেয়ে যাবি কত, হাফ ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেন, তাই তো। মানে এখান থেকে তোরা পাচ্ছিস কত, একক আয়তনের সঞ্চিত স্থিতিশক্তি, সেটা আসছে কত, হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। ওকে, অনেক পরীক্ষাতে এই প্রমাণ পড়ে, বোর্ডের পরীক্ষার জন্য এটা একটা ইম্পর্টেন্ট ডেরিভেশন, প্রত্যেকে কিন্তু এটাকে তাহলে ভালোভাবে রেডি করে যাচ্ছিস, এর মধ্যে কোনো ফাঁকিবাজি দেওয়ার যেন জায়গা না থাকে। আচ্ছা, এরপরেতে দেখ আমরা করতে পারি আরো একটা জিনিস, মনে কর দুটো লোহার দ্বন্দ্ব আছে, সেই দুটো লোহার দ্বন্দ্বকে আমরা শ্রেণী সমবায়তে কানেক্ট করেছি। ওকে, তাহলে আমরা এখান থেকে কিসের কথা বের করতে চাইছি বা করতে চাইছি, সেটা আসছে কি তুল্য ইয়াং মডুলাস বের করতে চাইছি যখন দুটো জিনিসকে শ্রেণী সমবায়তে কানেক্ট করেছি। ওকে, তাহলে আমি এখান থেকে যেটা নোট করছি দেখ, শ্রেণী সমবায় যুক্ত দুটো লোহার দণ্ডের ক্ষেত্রে তুল্য ইয়াং মডুলাস কত আসবে। ওকে, তাহলে আমরা এখান থেকে কার ভ্যালু বের করছি দেখ তো, তুল্য, অর্থাৎ যাকে বলি কি আমরা ইকুইভ্যালেন্ট, তুল্য ইয়া ওয়াই, ওকে, তার মান বের করছি। দুটো ক্ষেত্রে বের করতে হবে, এক নম্বর ক্ষেত্রে যেটা চলে আসে সেটা আসছে কি দেখ, শ্রেণী সমবায়। হুম, শ্রেণী সমবায় বলতে তাহলে কিরকম দেখছিস, একটার সাথে আর একটাকে সিরিজেতে কানেক্ট করা আছে, মানে তোদের দেখ ধরে নে এই একটা রড আছে, এই যে রডটা সেটার ইয়াং মডুলাস ধরে নে আছে কতখানি, y1, রাইট, এটার ক্রস সেকশনাল এরিয়া আছে বলে ধরে নে a, আর এটার লেন্থ আছে বলে ধরে নে l, তার সাথে আমরা কি করছি না, সমান ক্রস সেকশনাল এরিয়ার এবং সমান দৈর্ঘ্যের আরো একটা বস্তুকে আমি এখানেতে কানেক্ট করে দিচ্ছি, যার ইয়াং মডুলাস হচ্ছে কি y2, এরিয়া টু লেন্থ সমান। ওকে, তাহলে আমাদের এখান থেকে কি করলাম, সমান দৈর্ঘ্য এবং সমান প্রস্থচ্ছেদের দুটো আলাদা মেটেরিয়ালকে শ্রেণী সমবায়তে কানেক্ট করলাম। ওকে, তাহলে আমাদের কিসের কথা বলছি দেখতো, সমান দৈর্ঘ্য এবং সমান প্রস্থচ্ছেদের
একে দুটি বস্তুকে শ্রেণী সমবায়ে কানেক্ট করলাম, দুটি দ্বন্দ্বকে শ্রেণী সমবায়ে যুক্ত করলাম। হলো, তাহলে দুটো বস্তুকে আমরা শ্রেণী সমবায়ে যুক্ত করা হলো। আচ্ছা, দ্বন্দ্ব দুটোর ইয়াং মডুলাস ডিফারেন্ট আছে, সেগুলো আমি লিখে দিয়েছি কত, একটা আছে y1 আর একটা y2। এবারেতে আমরা সবাই কি শিখেছি, দেখ শ্রেণী সমবায়তে যুক্ত করলে তোর তুল্য স্প্রিং কনস্ট্যান্টের ভ্যালুর জন্য আমরা ফর্মুলা শিখেছি। তো তার জন্য দেখ তুল্য স্প্রিং কনস্ট্যান্টের ফর্মুলা কত ছিল না, সেটার জন্য আমরা ফর্মুলা শিখেছিলাম কত, দেখ 1/k ইকুয়াল টু 1/k1 প্লাস 1/k2, তাই তো? তাহলে দেখ ফার্স্ট কথা k1 সেটার মান আমরা কত লিখতে পারবো, দেখ তো প্রথম দণ্ড তার ভ্যালু লিখতে পারবো কত, y1/l। k2 তার ভ্যালু কত পাবো, দেখ y2a/l। এবারে দেখ দুটোকে মিলিয়ে যখন আমি ইকুইভ্যালেন্ট করছি তখন আমাদের ক্রস সেকশনাল এরিয়া তো দুটোরই এ ছিল, কোনো চেঞ্জ নেই, কিন্তু স্যার ইকুইভ্যালেন্টের সময় লেন্থ কতখানি এসে যাবে, মানে তুল্যর সময়তে লেন্থের ভ্যালুটা আমাকে কতখানি নিতে হবে, 12, তাই তো? তাহলে দেখ যখন আমরা তুল্য ইয়াং মডুলাস বের করব তখন আমাদের লেন্থ কতখানি চলে আসবে, 2l। তাহলে তুল্যের সময়তে আমাকে যদি y এর ভ্যালুটাকে নিতে হয়, মানে k এর ভ্যালুটাকে করতে হয়, মানে ইকুইভ্যালেন্টের সময়, সেটার সময় দেখ তুল্য বললাম মানে y এর ইকুইভ্যালেন্ট y লিখলাম, ক্রস সেকশনাল এরিয়া সেম ছিল লিখলাম, লেন্থটাকে আমি করে দিলাম কত, 12। অর্থাৎ সেই কথাটাকে যদি আমি এই ফর্মুলাটার ক্ষেত্রে প্রকাশ করি, দেখ এই যে লাইনটা ছিল সেটাকে আমি ফর্মুলাটাকে রিপ্লেস করব। তো ফর্মুলাটাতে রিপ্লেস করলে কি রকম ঘটনা পাবো, দেখ তো, দেখ 1/k মানে সেটার ভ্যালুটা কোপরটাতে কত চলে যাবে, দেখ 12/y, রাইট? হ্যাঁ, 1/k1 আছে, তাহলে সেটার ভ্যালুটা কত চলে যাবে, দেখ তো l/y1a, মানে এখান থেকে পাচ্ছি কত, দেখ l/y1a প্লাস এখান থেকে পরেরটা সেটা বসালে কত পাচ্ছি, দেখ তো l/y2a। সমস্ত জায়গা থেকে দেখ তো l/a 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 কেটে গেল, মানে সেখান থেকে ভ্যালুটা আমি কত পাচ্ছি, দেখ 2/y ইকুয়াল টু 1/y1 প্লাস 1/y2 হলো। তাহলে দেখ সেখান থেকে আমাদের y এর ভ্যালুটা কত পেয়ে যাব, y এর ভ্যালুটা পেয়ে যাব হচ্ছে, দেখ মানে সিম্পল কথা, আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে যোগ করলে কত পাবো, দেখ তো 2y1 y2 ডিভাইডেড বাই 1y1 প্লাস y2। মানে এখান থেকে পাচ্ছি কি, দেখ এটা হচ্ছে কি বেসিক্যালি y-টা কি হচ্ছে y1 এবং y2 এর হারমোনিক প্রোগ্রেশন, রাইট? তাহলে আমাদের এখান থেকে দেখে নিলাম কি এখন, অর্থাৎ তুল্য ইয়াং মডুলাসের ক্ষেত্রে সেটা আসছে কি যে বাকি দুটো ইয়াং মডুলাস ছিল তাদের হারমোনিক প্রোগ্রেশন, মানে এখান থেকে যে ভ্যালুটা সেটা আসছে কি ইম্পর্টেন্ট রেজাল্টটা শ্রেণী সমবায়ের ক্ষেত্রে ইয়াং মডুলাস সেটা আসবে কি হারমোনিক প্রোগ্রেশন অফ y1 এন্ড y2। ওকে, তাহলে এটা আমাদের মাথায় রাখা দিতে হবে কি, দেখ ইম্পর্টেন্ট লাইন হিসাবে, this is harmonic progression of y1 and y2। okay, তাহলে this is harmonic progression, okay, hp of y1 মানে mid value of the harmonic progression। okay, মানে আমাদের এখান থেকে বুঝতে হবে কি this is the hp of y1 and y2। ওকে, মানে মিড ভ্যালু মানে y1 আর y2 যদি হারমোনিক প্রোগ্রেশনে থাকে তার মিড ভ্যালুর কথাটা কত আসবে, আর সেটাই আসছে কি আমাদের তুল্য ইয়াং মডুলাসের মান। তাহলে দেখ এখানটাতে এমন কোনো কঠিন কথা নেই যেটাকে তোরা করতে পারবি না। এরপরেতে আমরা যে জায়গাটাতে চলে যাব সেটা হচ্ছে কি দুটোকে সমান্তরাল সমবায়েতে কানেক্ট করব, এবং সমান্তরাল সমবায়েতে কানেক্ট করে তার ইয়াং মডুলাস কত আসছে সেটাকে আমরা দেখে নেব। হলো, তাহলে দেখ আমরা এবারেতে কানেক্ট করছি কিসের জন্য, না সমান্তরাল সমবায়ের জন্য। তাহলে দেখ এর পরের কথায় চলে আয় তোরা কিসের জন্য, না সমান্তরাল সমবায়ের জন্য। ওকে, তাহলে সমান্তরাল সমবায়ের কানেকশনের সময় তোরা কি রকম কথা বলছিস, দেখ সিম্পল কথা, ওই একই ধরনের আলোচনা করব। দেখ দুটো রড, এই প্রথম রড, এই দ্বিতীয় রড,
ওকে, তাদের উপরে আমি এখান থেকে কি করেছি না একটা ওয়েট ফোর্সকে ঝুলিয়ে দিয়েছি। হলো, প্রথম যে রডটা আছে সেই প্রথম রডটার জন্য আমরা বলে নিচ্ছি কত ইয়াং মডুলাস y1, ক্রস সেকশনাল এরিয়া a, লেন্থ l। এই যে দ্বিতীয় রড আছে সেটার ইয়াং মডুলাস y2, ক্রস সেকশনাল এরিয়া a, লেন্থ হচ্ছে l। ওকে, তাহলে দেখ এখান থেকে ওই সিম্পল কথাটা একই আগেরটার মতনই আলোচনা করতে পারবো। সেটা আসছে কি দেখতো, k1 সেটার ভ্যালু কত পেয়ে যাবো দেখ y1 a বাই l। k2 তার ভ্যালু কত পেয়ে যাবো বল y2 a বাই l। তাহলে এখানটা থেকে তুল্যের সমাতে এটা বলবো কি না ইয়াং মডুলাসটাকে y বলে দে, ক্রস সেকশনাল এরিয়া লেন্থটা দেখ তুল্যের সমাতেও কি থাকবে এতখানি লেন্থ থাকবে, কিন্তু ক্রস সেকশনাল এরিয়া এটারটা প্লাস এটারটা এটাতে অ্যাড হয়ে এটাতে কত চলে আসবে 2a চলে আসবে ডিভাইডেড বাই এটা কত পাবো l। এবারে দেখ যদি শ্রেণী সমান্তরাল সমবায়তে থাকে আমাদের দুটোর স্প্রিং কনস্ট্যান্টের ভ্যালু কি হয় না জাস্ট অ্যাডিশন। তাহলে আমরা জানি সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে স্প্রিং কনস্ট্যান্ট অ্যাড হয়। তাহলে আমরা জানি কি লিখছি দেখ, আমরা জানি সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট তার ভ্যালু কত হয় না k1 প্লাস k2। এবার দেখ কে অর্থাৎ ইকুইভ্যালেন্টটা তার ভ্যালু কত পেলাম k ইন্টু 2a বাই l। k1 মানে কত পাচ্ছি দেখ y, সরি আমি এটা কে লিখে ফেলেছি, এটা আমাদের আসবে কত y, রাইট, এটাকে আমি লিখছি কত y। এখান থেকে পাচ্ছি কত দেখ y1 a বাই l প্লাস এটা থেকে আমি পাচ্ছি কত y2 a বাই l। প্রত্যেকটা জায়গা থেকে দেখ a বাই l a বাই l a বাই l কেটে গেল। তাহলে দেখ এই অবস্থায় ইকুইভ্যালেন্ট ইয়াং মডুলাস কত পাচ্ছি দেখ তো y1 প্লাস y2 বাই 2, তাই তো। তাহলে এখানেতে y টা আবার কি পাচ্ছি দেখ y1 আর y2 এর অ্যাভারেজ, অর্থাৎ y1 আর y2 যদি এরিথমেটিক প্রোগ্রেশনে থাকতো অর্থাৎ সমান্তরাল সমান্তরাল বলছি আমাদের এরিথমেটিক প্রোগ্রেশনেতে থাকতো সমান্তর প্রগতিতে থাকতো, তার যে মিন ভ্যালুটা আসতো সেটা আসছে কি y। অর্থাৎ এখানে y হচ্ছে কি মিন ভ্যালু, এখানে y হলো কি না মিন ভ্যালু কার না অফ y1 and y2। ওকে, মানে এটাকে আমাদের কি রকম ভাবে মনে রাখতে হবে, এরা কিন্তু এখানেতে এপি সিরিজে আছে বলে মনে রাখতে হবে। অর্থাৎ এপি সিরিজে থাকা কোনো কোয়ান্টিটির যে মিড ভ্যালু হয় সেটাই আসবে কি আমাদের সমান্তরাল সমবায়তে যদি কোনো দুটো রডকে কানেক্ট করি যাদের দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের মান সমান ছিল তাদের ভ্যালুটাকে কিন্তু আমাদেরকে এইভাবে ডিফাইন করে দিতে হবে। ওকে, তাহলে এটা চলে গেল কি আমাদের আরো একটা ইম্পর্টেন্ট আসপেক্ট যেটা কিন্তু আমাদের অনেক সময়তে অনেক পরীক্ষাতে এসে গেছে, মানে বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্ষেত্রে এটা একটা ইম্পর্টেন্ট লাইন যেটা কিন্তু আমাদের প্রত্যেককে করে যেতে হবে। হলো, এরপরেতে আমরা যেটা করব কি না কোনো বস্তুর ইলংগেশন কতখানি হয় মানে বৃদ্ধি কতখানি হয় না সেটা হচ্ছে নিজের ওজনের জন্য। তাহলে এরপরের যে কথায় চলে যাব যে নিজের ওজনের জন্য বস্তুর দৈর্ঘ্যের বৃদ্ধি বা আমাদের বলতে পারবো কি বস্তুর অনুদৈর্ঘ্য বিকৃতি কতখানি হচ্ছে। ওকে, তাহলে আমাদের এখান থেকে টপিকটার নাম করে হয়ে যাচ্ছে কি ইলংগেশন মানে কি দৈর্ঘ্যের বৃদ্ধি কার জন্য না অফ আন্ডার ইটস সেলফ ওয়েট। তাহলে নিজ ওজনের জন্য বস্তুর দৈর্ঘ্য বৃদ্ধি। তাহলে সেই টপিকটাতে আমরা চলে যাই। দেখ সেটা আসছে কি নিজ ভারের জন্য দৈর্ঘ্য বৃদ্ধি। ওকে, তাহলে এই টপিকটার নাম কি থাকবে মানে ইংরেজিতে এটাকে আমরা বলবো কি ইলংগেশন অফ এ বডি ডিউ টু ইটস ওন ওয়েট, রাইট। তাহলে আমরা এখান থেকে লিখছি কি এটা আমরা তাহলে লিখছি কিরকম ভাবে দেখ ইলংগেশন অফ এ বডি ডিউ টু ইটস ওন ওয়েট, ডিউ টু ইটস ওন ওয়েট। হলো, আচ্ছা দেখ এবারে এখান থেকে টপিকটা কিরকম ভাবে আমরা এগিয়ে নিয়ে যাব। দেখ
আমাদের এখান থেকে ধরে নে কোনো একটা বস্তুকে এরকম ভাবে আমরা ঝুলিয়ে রেখেছি। ওকে, যে বস্তুটাকে ঝুলিয়ে রেখেছি তার আমরা ধরে নিচ্ছি কি ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে এ, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এল হচ্ছে কি তার আমাদের লেন্থ, এবং আমরা ধরে নিচ্ছি বস্তুটার যে ভর আছে অর্থাৎ মাস সেটা হচ্ছে কি এম। এবারে তো তোরা এখান থেকে একটা কথা মাথার মধ্যে রাখবি, আমরা এর ইয়াং মডুলাসের ফর্মুলা কত শিখেছিলাম, যে কোনো জিনিসের ইয়াং মডুলাসের ফর্মুলা শিখেছিলাম কত, দেখ y ইকুয়াল টু এফ বাই এ, নিচে ছিল কত ডেল্টা এল বাই এল। সেখান থেকে যদি ডেল্টা এল এর মান নির্ণয় করি কত পেতাম, দেখতো এফ এল বাই এ ইন্টু ওয়াই। আচ্ছা, এই ছবিটার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে কি, দেখতো বস্তুটার ওপর ফোর্স কার জন্য আসছে, নিজ ভারের জন্য আসছে, এবং আমরা সবাই জানি নিজ ভারের জন্য ফোর্সটা কোথা থেকে কাজ করে, তার সেন্টার অফ মাস থেকে কাজ করে, অর্থাৎ ভর কেন্দ্র থেকে নিচের দিকে কাজ করে। তাহলে দেখ সেই যে মাসটা কাজ করছে সেটা বা ফোর্সটা কাজ করছে সেটা কোথায়, আমাদের ওপর থেকে L/2 দূরত্বে, তাই তো। তাহলে আমাদের এখান থেকে কি কি কথা লিখতে পারবো, দেখ ফোর্সের মানটা লিখবো কতখানি এমজি, এলটা কি ছিল মানে লেন্থ বলতে কাকে বোঝাতাম না, যেখানে আমরা ভারটাকে অ্যাপ্লাই করতাম আর যেখান থেকে আমাদের বস্তুটাকে ঝুলিয়ে রাখা আসছে তার মধ্যে দূরত্ব, মানে নর্মাল সময়তে আমাদের যে লেন্থ ক্যালকুলেট করতাম, মনে কর না এই ধর একটা কোনো রড দিয়ে এখানটাতে কোনো একটা মাসকে ঝুলিয়ে রেখেছি, এখানে লেন্থ বলতে কি আসতো, মাসটা যেখানে ঝুলিয়েছি আর আলম্ব বিন্দু তাদের মধ্যে দূরত্বটাকে লেন্থ বলতাম। তাহলে দেখ মাসটা যেখানে ঝুলিয়েছি মানে কি, যেখানেতে আমরা ওয়েট ফোর্সটাকে অ্যাপ্লাই করেছি, তাহলে এখানে ওয়েট ফোর্সটা কোথায় কাজ করছে, এই জায়গায়, তাহলে দূরত্ব বলতে গেলে কোনটাকে নিতে হবে, এটাকে, যেটার মান আমাদের কাছে আছে কি L/2। তাহলে আমি এখান থেকে অ্যাকচুয়ালি বসাতে পারবো কি, দেখ এল এর জায়গায় আমি বসাবো কি L/2 হলো, ডিভাইডেড বাই তোর কত আছে A/Y। তাহলে দেখ নিজ ভারের জন্য যদি আমাদের কখনো বস্তুর দৈর্ঘ্য বৃদ্ধি কতটা আসবে সেটা ক্যালকুলেট করতে দেয়, আমরা লিখবো কি mgl/2a। ওকে, তাহলে এটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ টপিক, বোর্ডের পরীক্ষার জন্য এই টপিক থেকেও কিন্তু অনেক সময়তেই কোয়েশ্চেন এসে গেছে। ওকে, তাহলে সবাই এই জিনিসটাকে ভালো করে শিখে রাখবি। আচ্ছা, এরপরেতে আমাদের যেটাকে করতে হবে সেটা আসছে কি, যে ব্রেকিং অফ এ বডি মানে কোনো বস্তু ছিঁড়ে যাওয়া নিজ ভারের জন্য, তাহলে আমাদের কথা আসছে কি নিজ ভারের জন্য বস্তু কখন ছিঁড়ে যেতে পারে। তো নিশ্চয়ই তোরা বুঝতে পারছিস যে নিজ ভারের জন্য বস্তুকে ছিঁড়ে যেতে গেলে তার যে ম্যাক্সিমাম লিমিট অফ স্ট্রেস অর্থাৎ ম্যাক্সিমাম তার যে পীড়নের ভ্যালু অর্থাৎ অসহ পীড়নের যে ভ্যালু, সেই ভ্যালুকে নিজের ওয়েটকে ক্রস করে যেতে হবে, তাই না, তবেই কি হবে কোনো বস্তু নিজের ওয়েটের জন্য আমাদের ছিঁড়ে চলে যেতে পারবে, তাই তো। তাহলে আমাদের এখান থেকে কিসের কথা বলছি, দেখ আমরা যেটাকে ক্যালকুলেট করব সেটা আসছে কি না ব্রেকিং ফোর্সের ভ্যালু বা ব্রেকিং স্ট্রেসের ভ্যালু। এবারেতে আমাদের এখান থেকে কথা আসছে কি কোনো বস্তু নিজের ওয়েটের জন্য তখনই ছিঁড়ে যেতে পারবে যদি সে কি করে আমাদের অসহ পীড়নের ভ্যালুকে সে কখনো ক্রস করে যায়। আর আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে ব্রেকিং ফোর্সের ভ্যালু আমাদের সবসময়তে কি আসবে না ব্রেকিং ক্রস সেকশনাল এরিয়ার সাথে কিন্তু আমাদের সমানুপাতিক হতে হবে। তাহলে আমি কিসের কথা বলছি, দেখ না নিজ ওজনের জন্য বস্তু ছিঁড়ে যাওয়ার ঘটনা। ওকে, তাহলে ব্রেকিং অফ এ ওয়্যার আন্ডার ইটস ওন ওয়েট। ওকে, তাহলে আমরা কি বলছি, নিজ ভারে বস্তুর ছিঁড়ে যাওয়া হলো। আচ্ছা, আচ্ছা, এটার জন্য আমরা সবাইকে কি শিখলাম, নিজ ভারে কোনো বস্তু তখনই ছিঁড়ে যেতে পারে যদি তার উপর যে এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করছে সেটা অসহ পীড়নের থেকে বেশি হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি না কোনো বস্তু ছিঁড়ে তখনই যাবে, কোনো বস্তু ছিঁড়ে যায় যদি এক্সটার্নাল ফোর্স কি হয় না ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু তার ব্রেকিং স্ট্রেস হয়, মানে বা
আমাদের অসহপীড়নের থেকে বেশি হয়। মানে এক্সটার্নাল ফোর্স বলাটা তো আমাদের ভুল, মানে বাইরের দিক থেকে যে বল প্রয়োগ করছে সেটা ব্রেকিং ফোর্সের সঙ্গে কিরকম ভাবে রিলেটেড সেটা, মানে কোনো বস্তু তখনই ছিঁড়ে যায় যদি তার উপর পীড়ন অসহপীড়নের থেকে বেশি হয়। ওকে, যদি পীড়ন, পীড়ন বলতে আমাদের কিসের কথা বলছি, যে আমাদের দেখ এক্সটার্নাল ফোর্স বাই এরিয়া, সেটা কি হচ্ছে অসহপীড়নের থেকে বেশি হয়, ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু অসহপীড়ন, তাই তো। অসহপীড়ন বলতে আমরা সেটাকে শিখেছি কি না, আমরা সেটাকে শিখেছি হচ্ছে যে তোর ব্রেকিং স্ট্রেস, রাইট। তাহলে আমাদের এখান থেকে কথা বলছি কি, দেখ এটা তোর হতে হবে কি ব্রেকিং স্ট্রেসের থেকে বেশি হতে হবে। হলো কথা। এবার দেখ তাহলে আমাদের এখান থেকে মানে যদি লিমিটিং কন্ডিশনটার কথা বলি, সেখান থেকে আমরা বলতে পারবো কি ব্রেকিং ফোর্স বা আমাদের এই এফ এক্সটার্নাল ফোর্স সেটা ইকুয়াল টু কত আসবে না ব্রেকিং স্ট্রেস ইনটু ক্রস সেকশনাল এরিয়া, তাই তো। তাহলে আমাদের এখান থেকে আহ, যে বলের জন্য বস্তুটা ছিঁড়ে যাবে সেটাকে আমি যদি বলি কি ব্রেকিং ফোর্স, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট লাইন, সেটা তোদের আমাদের কি হতে হবে গ্রেটার দ্যান ইকুয়াল টু ব্রেকিং স্ট্রেস ইনটু তোর এরিয়া, ব্রেকিং স্ট্রেস ইনটু এরিয়া। তাহলে দেখ ব্রেকিং ফোর্স মানে আমাদের কি আসছে, যে ভরের জন্য বস্তুটা ছিঁড়ে যাচ্ছে আমরা সেটাকেই ক্যালকুলেট করছি। আচ্ছা এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে আমরা বলে দিয়েছি কি যে নিজ ভরের জন্য ছিঁড়ে যেতে হবে, তাহলে নিজ ভরের জন্য ছিঁড়ে যেতে গেলে আমাদের এখান থেকে কি বলতে হবে, সেটার ওয়েট হচ্ছে কতখানি এমজি, সেটা আমাদের কি হতে হবে গ্রেটার দ্যান ইকুয়াল টু তোর এখান থেকে থাকবে কি ব্রেকিং স্ট্রেস, আমি ধরে নিচ্ছি কি দেখ ব্রেকিং স্ট্রেস যেটা আছে সেটাকে আমি এখান থেকে পি দিয়ে ডিফাইন করলাম ইনটু তার ক্রস সেকশনাল এরিয়া। হলো। এবার তো দেখ তোরা সবাই জানিস মাস মানে আমরা কত শিখেছি, মাস মানে আমরা শিখেছি কত ডেনসিটি ইনটু ক্রস সেকশনাল এরিয়া ইনটু লেন্থ ইনটু জি, গ্রেটার দ্যান ইকুয়াল টু তাহলে থাকতে হবে কত পি ইনটু ক্রস সেকশনাল এরিয়া। দুদিক থেকে তাহলে আমি কি করছি এ এ বাদ দিয়ে দিচ্ছি। তাহলে দেখ এখান থেকে আমি যেটা পেতে পারবো সেটা হচ্ছে কি আমাদের এখান থেকে লেন্থের ভ্যালু, অর্থাৎ যদি কোনো বস্তুর দৈর্ঘ্যের মানটা আমাদের কি হয় গ্রেটার দ্যান ইকুয়াল টু পি বাই ডি ইনটু জি। ওকে, তাহলে যদি কখনো কোনো বস্তুর দৈর্ঘ্যের মান পি বাই ডিজি অর্থাৎ ব্রেকিং স্ট্রেস ডিভাইডেড বাই ডেন্সিটি ইনটু অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, এর থেকে যদি বেশি হয় সেটাকে আমাদের বলতে পারবো কি বস্তুটা ব্রেক করে যাবে। তাহলে আমাদের যদি বলতে হয় যে কোনো বস্তুর ম্যাক্সিমাম লেন্থ কতখানি আসবে, মানে কোনো বস্তুর ম্যাক্সিমাম লেন্থ যেটা ঝুলিয়ে রাখা যাবে, সেটা হচ্ছে কি ম্যাক্সিমাম লেন্থ অফ এ বডি, তাহলে তার ভ্যালু কত চলে আসবে না সেটা আসছে কি পি বাই ডিজি। এখানে নামগুলো কিন্তু পরিষ্কার রাখবি, পি বলতে কার কথা বোঝাচ্ছে, পি বলতে আমি এখানটাতে বুঝিয়েছি কিন্তু, তো দেখ এই ব্রেকিং স্ট্রেসের কথা। ডি, ডি বলতে আমি কার কথা বলেছি এখানটাতে আমি লিখিনি, আমি এখানটাতে লিখে দিই, ডি বলতে আমি বুঝিয়েছি কি বস্তুটার ডেন্সিটির কথা। ওকে, বা ঘনত্বের কথা। আর জি, জি বলতে তো নিশ্চয়ই বুঝতে পারছিস কার কথা আছে, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, যাকে আমরা বলি কি 10 নিউটন পার মিটার স্কয়ার। ওকে, মানে 9.8। হলো। তাহলে এটুকুনি কথা তোদের কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে নিজ ভরে ওজনের জন্য বস্তুকে ছিঁড়ে যেতে গেলে তার কন্ডিশন কি থাকতে হবে, আরো একটা জিনিস যেটাকে আমরা শিখে নিলাম সেটা হচ্ছে কি বস্তুর ম্যাক্সিমাম লেন্থ কতখানি হতে পারে। হলো। তাহলে এটাও কিন্তু আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক, আমাদের কিন্তু সবাইকে এটাকে শিখে রাখতে হবে, যেটা কিন্তু আমাদের অনেক পরীক্ষায় এসেছে। আচ্ছা, এরপরেতে আমাদের আরো একটা জিনিস যেটাকে আমরা দেখে নেব সেটা হচ্ছে কি পয়সন রেশিও। পয়সন রেশিওটা কি দেখ, ধর কোনে আমাদের এরকম ভাবে একটা লম্বা রড আছে, আমি বললাম কি তার দৈর্ঘ্য বাড়াচ্ছি, দৈর্ঘ্য বাড়াতে গেলে তার আয়তন যদি ফিক্স থাকে সেটা আমাদের কি আসবে সাইজ বরাবর, মানে সাইড বরাবর ছোট হতে থাকবে। তাহলে সাইড বরাবর ছোট হচ্ছে মানে আমরা এটুকুনি কথা বলতে পারবো কি দেখ যে তার ডায়ামিটারটা ছোট হচ্ছে, তাহলে তার ডায়ামিটারের যে পরিবর্তন ডিভাইডেড বাই অরিজিনাল ডায়ামিটার
সেটাকে একটা নাম দেওয়া হয়েছে, সেটাকে বলা হচ্ছে কি ল্যাটেরাল স্ট্রেন, বা যাকে আমরা বলি কি পার্শ্বীয় বিকৃতি। ওকে, তাহলে দেখ ফার্স্ট আমরা কথাকে কি শিখে নিচ্ছি, পার্শ্বীয় বিকৃতি। তাহলে দেখ আমাদের কাছে যে টপিকটা নিয়ে আমরা এই মুহূর্তে ডিসকাশন করব সেটা হচ্ছে কি দেখ পয়সনের অনুপাত। রাইট, আমরা তাহলে যে জিনিসটাকে নিয়ে ডিসকাশন করছি সেটা হচ্ছে কি দেখ পয়সনের অনুপাত। ওকে, আমি কিসের কথা বলছিলাম দেখ, এই কোনো মনে কর একটা সিলিন্ড্রিক্যাল অবজেক্টকে আমি ওপর দিক থেকে ঝুলিয়ে রেখেছি, আমি এর ওপর করছিলাম কি এক্সটার্নাল ফোর্স এদিক দিয়ে অ্যাপ্লাই করছিলাম। তো এক্সটার্নাল ফোর্স যখনই অ্যাপ্লাই করব, খুব কমন কনসেপ্ট, এটা যত লম্বা হবে তত আমাদের কি চলে আসবে, সাইড বরাবর ছোট হবে, অর্থাৎ তার ডায়ামিটারটার পরিবর্তন ঘটবে। মানে আমাদের এখান থেকে কথা আসছে কি দেখ, এখান থেকে ফোর্স অ্যাপ্লাই করার ফলে যখনই সে দৈর্ঘ্যের পরিবর্তন হলো তখনই সে আমাদের সাইড বরাবর ছোট হয়ে গেল। ওকে, সাইড বরাবর সে যেটুকুনি আমাদের ডায়ামিটারে ছোট হলো সেটাকে আমরা বলছি কি ডেল্টা ডি। ওকে, তাহলে আমরা এখানেতে বলতে পারবো কি, এখানে যদি আয়তন ধ্রুবক থাকে, অর্থাৎ আয়তনটা ফিক্সড হয়, যদি আয়তন ধ্রুবক থাকে, আয়তন ইকুয়াল টু ফিক্সড, ওকে, তখন দৈর্ঘ্যের বৃদ্ধির সাথে, তখন দৈর্ঘ্যের বৃদ্ধির সাথে প্রস্থচ্ছেদ কমে যাবে। এই অবস্থায় আমাদের একটা যে টার্মকে ডিফাইন করা হয়েছে সেটা হচ্ছে কি পার্শ্বীয় বিকৃতি। পার্শ্বীয় বিকৃতি। ওকে, তো পার্শ্বীয় বিকৃতি সেটার ভ্যালুটা আমাদের তাহলে কিরকম ভাবে পাচ্ছি না, সেটা হচ্ছে কি ডায়ামিটারের পরিবর্তন ডিভাইডেড অরিজিনাল ডায়ামিটার। তাহলে ডায়ামিটারটা কি আসবে, নিশ্চয়ই এখানটাতে কি চলে আসছে, ছোট হয়ে যাচ্ছে। তাহলে এখানটা থেকে আমরা যে টার্মটাকে শিখে নিলাম সেটা হচ্ছে কি মাইনাস ডেল্টা বাই ডি, যেটাকে আমরা বলি কি ইংরেজিতে ল্যাটেরাল স্ট্রেন। হলো, তার ভ্যালু আমরা পেলাম কত, তাহলে দেখ মাইনাস ডেল্টা ডি বাই ডি। এবার দেখ ফোর্স যখন অ্যাপ্লাই করেছিলাম সেই সময় তার কি থাকবে, নিশ্চয়ই অনুদৈর্ঘ্য বিকৃতিও থাকবে। অনুদৈর্ঘ্য বিকৃতির ভ্যালু কত ছিল, অনুদৈর্ঘ্যের বিকৃতির ভ্যালু ছিল কতখানি আমাদের ডেল্টা এল বাই পি। তাহলে দেখ যখনই আমরা ফোর্স অ্যাপ্লাই করেছি তখন আমাদের লম্বভাবে ফোর্স অ্যাপ্লাই করেছি তখন আমাদের কি থাকবে, দেখ সবাই জানি কি অনুদৈর্ঘ্য বিকৃতি। সেই অনুদৈর্ঘ্য বিকৃতির ভ্যালু কত শিখেছি, মানে আমরা সেটাকে শিখেছি কি দেখ লংগিটিউডিনাল স্ট্রেন। লংগিটিউডিনাল স্ট্রেনের ভ্যালু কত পাচ্ছি দেখ তো, ডেল্টা এল বাই এল। ওকে, আর দেখ পয়সনের অনুপাতের সময়তে এই দুটো রেশিওকে কাজে লাগিয়ে একটা রেশিও বের করা হয়েছে যেটাকে আমরা বলি কি পয়সনের অনুপাত। ওকে, তাহলে দেখ সেই অনুপাতটার ভ্যালুটা কত হয়, যেটাকে আমরা সিগমা দিয়ে ডিফাইন করি পয়সনের অনুপাতকে, সেই সিগমা ইকুয়াল টু আমাদের আসছে কি দেখতো না পার্শ্বীয় বিকৃতি বাই অনুদৈর্ঘ্য বিকৃতি, মানে যেটাকে ইংরেজিতে আমরা লিখতে গেলে কিরকম ভাবে লিখি না দেখ ল্যাটেরাল স্ট্রেন বাই লংগিটিউডিনাল স্ট্রেন। lateral strain by longitudinal strain। হলো, তাহলে দেখ ল্যাটেরাল স্ট্রেনের ভ্যালু কত আসছে মাইনাস, তাহলে এখান থেকে পাচ্ছি কত মাইনাস ডেল্টা ডি বাই ডি ডিভাইডেড বাই ডেল্টা এল বাই এল। ওকে, তাহলে একটা কি খুব ইম্পর্টেন্ট লাইন যেটাকে আমরা এখানটা থেকে কিন্তু শিখে নিলাম। নেগেটিভ সাইনটা কি করছে না, এটা ইন্ডিকেট করছে যে আমাদের যে মেটেরিয়ালটা নিয়েছিলাম সেটা সাইড বরাবর ছোট হতে থাকবে। আর একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, এটা কিন্তু ডাইমেনশনলেস এবং ইউনিটলেস কোয়ান্টিটি। ওকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ দুটোই তো কি আমাদের বিকৃতির অনুপাত। তো বিকৃতির অনুপাত বিকৃতি নিজেই ডাইমেনশনলেস, আবার ডাইমেনশনলেস দুটো রাশির যদি অনুপাত বলি সেটা কি থাকবে, পুরোটাই ডাইমেনশনলেস থাকবে। অর্থাৎ আমাদের এখান থেকে কথা চলে এলো কি, যে দেখ আমাদের যে পয়সন অনুপাত সেটা কিন্তু আমাদের হবে কি ডাইমেনশনলেস এবং ইউনিটলেস। তাহলে এখান থেকে কথা আসছে কি দিস ইজ ইউনিট অ্যান্ড ডাইমেনশনলেস।
তাহলে এইটুকুনির কথা কিন্তু সবাইকে আমাদের শিখে রাখতে হবে। আচ্ছা, আমাদের মাথায় রাখতে হবে কি, দেখ এই যে পয়সনের অনুপাত আছে, এটা থিওরিটিক্যাল ভ্যালু কিন্তু আমাদের হয় কতখানি -1 থেকে 0.5 এর মধ্যে, কিন্তু প্র্যাকটিক্যালি এটার ভ্যালু সেটা হয় না। প্র্যাকটিক্যালি এটার ভ্যালু লাই করে 0 থেকে 0.5 এর মধ্যে। ওকে, তাহলে আমাদের এখান থেকে মাথায় রাখতে হবে যে দেখ থিওরিটিক্যাল ভ্যালু অফ পয়সন রেশিও। ওকে, তাহলে আমাদের এখান থেকে রাখছিস কি, মানে থিওরিটিক্যাল ভ্যালু অফ পয়সন রেশিও। ওকে, সেটার ভ্যালু আমাদের হচ্ছে কতখানি না -1 থেকে 0.5 এর মধ্যে। কিন্তু এটাও আমাদের বলতে হবে প্র্যাকটিক্যাল ভ্যালু, এটা কিন্তু পরীক্ষায় এমসিকিউ এর জন্য দরকার। প্র্যাকটিক্যাল ভ্যালু অফ পয়সন রেশিও, তার ভ্যালু কতখানি আছে না 0 টু 0.5 এর মধ্যে আসে। হলো, তাহলে এই কথাটাকে কিন্তু আমাদের মাথার মধ্যে রাখতে হবে। আরো একটা কথা, আমরা শিখলাম কি ইয়াং মডুলাস, আমরা শিখলাম কি মডুলাস অফ রিজিডিটি, আমরা শিখলাম কি বাল্ক মডুলাস মানে ইয়াং গুণাঙ্ক, আমরা তারপরে শিখলাম কি ক্রিন্তন বিকৃতি গুণাঙ্ক, আমরা শিখলাম কি আয়তন বিকৃতি গুণাঙ্ক। প্রত্যেকটা কিন্তু এক একটা তোর মডুলাস, অর্থাৎ সেটা হচ্ছে কি কিছু না কিছু একটা তোর মডুলাস অফ রিজিডিটির মতন, মানে মডুলাস অফ ইলাস্টিসিটি, মানে স্থিতিস্থাপক গুণাঙ্ক। কিন্তু পয়সন রেশিও কিন্তু একটা স্থিতিস্থাপক গুণাঙ্ক নয়। তাহলে আমাদের মাথায় রাখতে হবে কি সিগমা, ওকে, কিন্তু স্থিতিস্থাপক গুণাঙ্ক নয়। এটা কি, এটা হচ্ছে কি দুটো বিকৃতির অনুপাত, এটি দুটো বিকৃতির অনুপাত, এটি বিকৃতির অনুপাত। ওকে, স্থিতিস্থাপক গুণাঙ্কের সময় সেটা কি ছিল স্ট্রেস আর স্ট্রেনের অনুপাত, এটা কিন্তু দুটো বিকৃতির অনুপাত। সেটা ছিল পীড়ন আর বিকৃতির অনুপাত, হলে আমরা তাকে বলতাম কি স্থিতিস্থাপক গুণাঙ্ক। কিন্তু পয়সন রেশিও কি দুটো বিকৃতির অনুপাত, তাই কিন্তু এটা আমাদের একটা মডুলাস অফ ইলাস্টিসিটি নয়। এবারেতে দেখ পরের আরেকটা কথায় চলে। ধরে নে আমাদের কাছে কোনো একটা মেটেরিয়াল আছে, মানে তোর একটা সিলিন্ড্রিক্যাল মেটেরিয়ালই ধর, সেই সিলিন্ড্রিক্যাল মেটেরিয়ালটার ভলিউম হচ্ছে কতখানি ভি। অর্থাৎ আমি এখন যে জিনিসটা করতে চাইছি সেটা হচ্ছে কি তোর দেখ ভলিউমেট্রিক স্ট্রেন আর লঙ্গিটিউডিনাল স্ট্রেনের মধ্যে সম্পর্ক বের করতে চাইছি। ওকে, অর্থাৎ আয়তন বিকৃতি এবং অনুদৈর্ঘ্য বিকৃতির সম্পর্ক। ওকে, তাহলে এই টপিকটার ক্ষেত্রে তোরা নাম নিয়ে নে আয়তন বিকৃতি এবং অনুদৈর্ঘ্য বিকৃতির সম্পর্ক। ওকে, দেখ আয়তন ও অনুদৈর্ঘ্য বিকৃতির সম্পর্ক। হলো, আচ্ছা, এর জন্য যেটা আমাদের করতে হবে, মানে খুবই বেসিক একটা জায়গা থেকে এটা স্টার্ট করব। ধরে নে আমাদের কাছে আছে কি একটা সিলিন্ড্রিক্যাল কোনো অবজেক্ট আছে, সেই সিলিন্ড্রিক্যাল অবজেক্টটার উপরে আমরা বাইরের দিক থেকে বল প্রয়োগ করেছি। ওকে, মানে দেখ আমাদের এখান থেকে গল্প আসছে কিরকম ভাবে, এই একটা সিলিন্ড্রিক্যাল অবজেক্ট, চোঙা কৃতি বস্তু, তার উপর বাইরের থেকে ফোর্স অ্যাপ্লাই করেছে। আচ্ছা, এখান থেকে তোরা একটা জিনিস দেখ, এর ভলিউম কতখানি হতো না, কোনো সিলিন্ডারের ভলিউম মানে আমরা কত শিখেছি, তার ক্রস সেকশনাল এরিয়া ইনটু লেন্থ। মানে দেখ আমি এখান থেকে কত লিখতে পারবো, পাই আর স্কোয়ার ইনটু এল, তাই তো? এবারে তোরা একটা জিনিস আমাকে বল যে আমি যদি এটার ক্ষেত্রে পার্সিয়াল ডেরিভেটিভ করি বা আমি এররের ফরম্যাটেতে করি, কি লিখতে পারবো দেখ তো, ডেল্টা ভি বাই ভি, অর্থাৎ ভি এর পরিবর্তন, পাই এর তো কোনো পরিবর্তন আসবে না, সেটা মানে কত লিখবো, 2 ইন্টু ডেল্টা আর বাই আর প্লাস ডেল্টা এল বাই এল, তাই তো? এবারে তো দেখ আমরা একটু আগে একটা জিনিস শিখলাম যে সিগমা, সিগমা অর্থাৎ হচ্ছে পয়সনের অনুপাত, সেটা ইকুয়াল টু কত শিখলাম দেখ, মাইনাস ডেল্টা ডি বাই ডি ডিভাইডেড বাই কত করলাম, ডেল্টা এল বাই এল। ওকে, তাহলে সেটাকে যদি আমি ক্রস মাল্টিপ্লাই করি কত পাচ্ছি দেখ তো, সিগমা ইন্টু ডেল্টা এল বাই এল
সিগমা ইন্টু ডেল্টা এল বাই এল, সেটা ইকুয়াল টু কত পাচ্ছি দেখ, মাইনাস ডেল্টা টি বাই টি। তাহলে সেটাকে আমরা কতখানি লিখতে পারবো দেখ, ব্যাসের অনুপাত মানেই সেটা আসবে কি আমাদের ব্যাসার্ধের অনুপাত, মানে এটাকেও আমরা কি লিখতে পারবো, মাইনাস ডেল্টা আর বাই আর। তাহলে দেখ এই ইকুয়েশনটাতে ডেল্টা এর বাই আর এর জায়গায় যদি আমি এই ভ্যালুটাকে বসিয়ে দিই, কত পেতাম দেখতো, মাইনাস 2 সিগমা ইন্টু ডেল্টা এল বাই এল প্লাস ডেল্টা এল বাই এল। বলো, তাহলে দেখ তাহলে আমরা যেটাকে করতে পারবো এখান থেকে, কোথায় স্যার, চলে আসুন চলে আসুন, কোথায় আছেন, চলে আসুন। আচ্ছা দেখ, তাহলে তো এখানটা থেকে একটা ফোন এসেছিল, সরি। তো এখান থেকে দেখ একটা জিনিস যেটা করতে পারবো, যদি আমি ডেল্টা এল বাই এল কে কমন নিয়ে নিই, কত পাবো দেখ তো, 1 মাইনাস 2 ইন্টু সিগমা। তাহলে দেখ এখান থেকে আমরা যে জিনিসটা দেখে নিলাম যে ভলিউমের পরিবর্তন, মানে ডেল্টা ভি বাই ভি ইকুয়াল টু কত পাচ্ছি, ডেল্টা এল বাই এল ইন্টু 1 মাইনাস 2 সিগমা। ওকে, তাহলে এই জিনিসটাকে কিন্তু আমরা সবাই শিখে নিতে পারবো। হলো, তাহলে এটাও কিন্তু আমাদের খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটাকে কিন্তু আমাদের সবাইকে শিখে নেওয়া যেতে পারে। এবারেতে দেখ, যদি আমাদের, তাহলে এটা হয়ে গেল কি, রিলেশন পেয়ে গেলাম। এবার দেখ এখান থেকে আরো একটা জিনিস পেতে পারবো, যদি কোনো বস্তুর, যদি কোনো বস্তুর আয়তনের পরিবর্তন না হয়, অর্থাৎ যদি কোনো বস্তুর ডেল্টা ভি ইকুয়াল টু 0 হয়, ওকে, সেই ক্ষেত্রে আমাদের কি বলতে পারবো দেখতো, যে দেখ ডেল্টা এল বাই এল ইন্টু 1 মাইনাস 2 সিগমা, সেটা ইকুয়াল টু কত থাকবে, 0। মানে আমরা সেখান থেকে বলতে পারবো কি দেখতো, 1 মাইনাস 2 সিগমা সেটা ইকুয়াল টু পাবো কত, 0। বা দেখ সেটার ক্ষেত্রে আমরা পাবো কি, সিগমা ইকুয়াল টু পাবো হচ্ছে কি হাফ, অর্থাৎ সেটা হচ্ছে কি 0.5। অর্থাৎ কথা হচ্ছে কি দেখ, যদি কোনো বস্তুর আয়তনের পরিবর্তন না হয়, সেখানটা থেকে আমাদের কি পাবো, যে পয়সনের অনুপাত সেটা পাবো কি আমাদের 0.5, সেটাকে আমরা বলবো কি, যে তার ম্যাক্সিমাম ভ্যালু। ওকে, তাহলে এই কথাটাকে আমাদের শিখে রাখতে হবে, কোন বস্তুর ম্যাক্সিমাম ভ্যালু অফ পয়সন রেশিও, সেটার ভ্যালু কতখানি আসে, না সেটা আসছে কি আমাদের 0.5 এর কাছাকাছি আসে। ওকে, এটুকুনি কথাকেও কিন্তু আমাদের প্রত্যেককে শিখে রাখতে হবে। গেল। আচ্ছা, এরপরেতে আমরা যে জিনিসটাকে নিয়ে ডিসকাশন করব, সেটা আসছে কি দেখতো, না কয়েকটা সম্পর্ক যেটা ডেরিভেশন তোদেরকে করতে হবে না, কিন্তু সেটার ভ্যালুস গুলোকে কিন্তু তোদের পরীক্ষার জন্য মনে রাখতে হবে। সেটা আসছে কি কয়েকটা সম্পর্ক, ওকে, কয়েকটি গুরুত্বপূর্ণ সম্পর্ক। ওকে, যেটার ক্ষেত্রে 1 নম্বর সম্পর্ক যেটা আমাদের মনে রাখতে হবে, সেটা আসছে কি দেখতো, ইয়াং মডুলাস ইকুয়াল টু কত হয়, না 3b প্যাকেটের মধ্যে 1 মাইনাস 2 সিগমা। ডেরিভেশন তোদের নেই, কিন্তু ফর্মুলাটা অনেক সময় এমসিকিউ এর ক্ষেত্রে এসে যায়। 2 নম্বর যে সম্পর্ক আমরা মনে রাখবো, সেটা আসছে কত দেখ, y ইকুয়াল টু আমরা পাবো কি 2 ইটা ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস সিগমা। আচ্ছা, এটা ছাড়া আরো একটা সম্পর্ক আমাদের দরকার হয়, সেটা আসছে কি দেখ, y ইকুয়াল টু কত আসছে দেখ, 9 ইটা b, 9 ইটা b ডিভাইডেড বাই তোদের যেটা আছে 3b প্লাস ইটা। ওকে, নিশ্চয়ই বুঝতে পারছিস স্ক্রিপ্টটা কি নির্ভর করছে, ওয়াই ইয়াং মডুলাস, বি বাল্ক মডুলাস, সিগমা পয়সন রেশিও, আর এখান থেকে ইটা আছে, মানে সেটাকে তোরা বুঝতে পারছিস মডুলাস অফ রিজিডিটি বা সিআর মডুলাসের কথা এখানটা থেকে বলা হচ্ছে। গেল। আচ্ছা, এরপরেতে আমরা যে জিনিসটাকে নিয়ে ডিসকাশন করব, সেটা আসছে কি,
না কোনো বস্তুর ডেনসিটির পরিবর্তন বাল্ক মডুলাসের টার্মে। ওকে, তাহলে আমরা এবারে যে জিনিসটাকে আমরা শিখবো সেটা হচ্ছে কি ঘনত্বের পরিবর্তন এবং আয়তন বিকৃতি গুণাঙ্কের সম্পর্ক। ওকে, তাহলে আমাদের এখান থেকে যে জিনিসটাকে দেখে নেব সেটা হচ্ছে কি ঘনত্ব এবং আয়তন বিকৃতি গুণাঙ্কের সম্পর্ক। ঘনত্ব এবং আয়তন বিকৃতি গুণাঙ্কের সম্পর্ক হলো। তাহলে দেখ আমাদের যেরকম ভাবে এটাকে স্টার্ট করব সেটার ক্ষেত্রে ফার্স্ট আমাদের কথা চলে আসছে কি দেখতো না বাল্ক মডুলাসের কথাটাই চলে, রাইট? বাল্ক মডুলাস বা আমাদের আয়তন বিকৃতি গুণাঙ্ক সেটা আমাদের কি ছিল দেখতো না চেঞ্জ ইন প্রেসার, সামনে একটা মাইনাস সাইন ছিল, নিচে ছিল কতখানি ডেল্টা ভি বাই ভি। ওকে, তাহলে আমরা সেখান থেকে লিখতাম কি দেখ ডেল্টা ভি বাই ভি ইকুয়াল টু লিখতাম কত দেখ মাইনাস পি বাই পি। এবার দেখ আমরা সবাই কি শিখেছি যে কোনো জিনিসের ডেনসিটি সেটাকে আমরা লিখতাম কত মাস বাই ভলিউম। তাহলে দেখ যদি কখনো মাস ধ্রুবক হয়, ওকে, যদি মাস কনস্ট্যান্ট হয় সেখান থেকে আমরা পেতাম কি ডেনসিটি ইজ প্রপোর্শনাল টু 1 বাই ভলিউম। মানে আমরা একটা কথা বলতে পারতাম দেখ এখানে ডেল্টা রো বাই রো সেটা ইকুয়াল টু কত আসতো মাইনাস অফ ডেল্টা ভি বাই ভি, কারণ ভিটা আমাদের কি আছে নিচে আছে, সেটাকে উপরে নিয়ে যেতে গেলে কি আনতে হতো পাওয়ারেতে -1 নিয়ে আসতে হতো। তাহলে সেই কথাটা থেকে আমি এটাকে কথাটা লিখতে পারতাম কিরকম দেখতো মাইনাস অফ ডেল্টা রো অর্থাৎ ভলিউমের তোর ফ্র্যাকশনাল চেঞ্জ সেটার ভ্যালু আসতো কত মাইনাস ডেল রো বাই রো ইকুয়াল টু মাইনাস পি বাই পি, মাইনাস মাইনাস কেটে যেত। তাহলে সেখান থেকে ডেল রো তার ভ্যালু কত পেতাম আমরা দেখ পি বাই পি ইন্টু রো। ওকে, তাহলে এটুকুনি কথা কিন্তু আমাদের প্রত্যেককে শিখে রাখতে হবে। এবার দেখ একটা কথা, যদি আমরা কখনো প্রেসারকে বাড়িয়ে দিতাম, প্রেসারকে বাড়িয়ে দিলে আমাদের কি আসতো প্রেসার রেট বৃদ্ধি করলে আমাদের ডেনসিটি খুব সিম্পল কথা সেটা আসতো কি আমাদের কমে যেত, তাই না? প্রেসারের বাড়ালে আমাদের সবাই শিখেছি কি শিখেছি যে ডেনসিটি কমে যাবে। তাহলে সেই কথা অনুযায়ী আমাদের এখান থেকে লিখতে পারবো কি দেখ চেঞ্জ ইন ডেনসিটি সেটা মানে আমরা কত লিখতে পারবো না পুরানো ডেনসিটি মাইনাস নতুন ডেনসিটি সেটা ইকুয়াল টু ডেল্টা রো, সেটা ইকুয়াল টু আমরা কত পাচ্ছি দেখ পি বাই বি ইন্টু রো। ওকে, তাহলে সেই কথাটাকে যদি আমি পরের পৃষ্ঠায় লিখি অর্থাৎ নতুন ডেনসিটির ভ্যালুটাকে লিখতে চাই সেটার ভ্যালু কতখানি পেয়ে যাবো দেখ এটাকে জাস্ট রাইট সাইডেতে নিয়ে যাব, সেটার ভ্যালুটা কত পাচ্ছি দেখ রো মাইনাস পি বাই পি ইন্টু রো ইকুয়াল টু রো ড্যাশ। তাহলে নতুন ডেনসিটির ভ্যালু কত আসবে 1 মাইনাস পি বাই পি। ওকে, আমাদের এই ফর্মুলা দিয়ে কিন্তু নতুন ডেনসিটির মানকে আমাদের প্রকাশ করা যাবে, যেটা কিন্তু আমাদের একটুখানি যদি কঠিন কোয়েশ্চেন হয় কখনো সেই জায়গাতে জন্য এটাকে আমাদের দরকার পড়ে যায়। Okay. তাহলে এই গেল তোদের কথা, যেগুলোকে তোদের কয়েকটা সিম্পল টার্ম তোদেরকে শিখিয়ে দিলাম যেগুলো কিন্তু তোদের দরকার পড়বে। হলো, আর একটা জিনিস দিয়েই আমি এখানটার কথাকে শেষ করব অর্থাৎ এই চ্যাপ্টারটাকে শেষ করব, সেটা হচ্ছে কি যে বাল্ক মডুলাসের ভ্যালু আমাদের আইসোথার্মাল প্রসেসের সময় কত আসবে আর অ্যাডিয়াবেটিক প্রসেসের সময়তে বাল্ক মডুলাসের মান কত আসবে। ওকে, তাহলে আমাদের কার কথা শিখছি দেখ বি অর্থাৎ আয়তন বিকৃতি গুণাঙ্ক, কার সময়তে আয়তন বিকৃতি গুণাঙ্কের মান সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে। হলো, আচ্ছা এবারে তোরা দেখ সুতরাং সবাই শিখেছিস কি যে সমষ্ণ প্রক্রিয়া মানে কত হয় পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাই না? আমি পার্সিয়াল ডেরিভেটিভ করছি কত পাবো দেখ তো পি ইন্টু ডেল্টা ভি প্লাস ভি ইন্টু ডেল্টা পি, সেটা ইকুয়াল টু কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত আছে 0। তাহলে সেখান থেকে আমি কিসের কথা লিখতে পারবো দেখ পি ইন্টু ডেল্টা ভি ইকুয়াল টু মাইনাস ভি ইন্টু ডেল্টা পি। হলো, তাহলে দেখ পিটাকে আমি লেফট সাইডেতে রাখলাম, এদিকটাতে কত চলে যাবে দেখ তো মাইনাস ভি ইন্টু চেঞ্জ ইন প্রেসার বাই ডেল্টা ভি। তাহলে সেটাকে আমি কি লিখতে পারবো দেখ তো
মাইনাস ডেল্টা পি ডিভাইডেড বাই ডেল্টা ভি বাই ভি। এই ঘটনাটাই কি ছিল? এই ঘটনাটাই ছিল আমাদের আয়তন বিকৃতি গুণাঙ্ক বা বাল্ক মডুলাসের ভ্যালু। তাহলে এটাকে আমরা লিখে দিলাম কত? বি। তাহলে আমরা দেখে নিচ্ছি কি, দেখ, আয়তন বিকৃতি গুণাঙ্কের মান হয় কতখানি? পি এর সাথে সমান। কার ক্ষেত্রে? না সমষ্ণ প্রক্রিয়াতে। তাহলে বি ইকুয়াল টু পি কার ক্ষেত্রে? না সমষ্ণ প্রক্রিয়াতে। গেল কথা। এরপরেতে আরো একটা জিনিস, যেটাই আমার এই চ্যাপ্টারের ক্ষেত্রে লাস্ট জিনিস হয়ে যাবে, বলেই আমি আমার চ্যাপ্টারটাকে কমপ্লিট করব, সেটা হচ্ছে কি, যে অ্যাডিয়াবেটিক প্রসেস অর্থাৎ রুদ্ধতাপ প্রক্রিয়াতে আমাদের আয়তন বিকৃতি গুণাঙ্কের মান কত আসবে। ওকে, তাহলে পরবর্তী যেটা কথা বলছি সেটা হচ্ছে কি, দেখ, রুদ্ধতাপ প্রক্রিয়াতে আয়তন বিকৃতি গুণাঙ্কের মান, অর্থাৎ বি এর মান। আমরা সবাই মানে আমি তাদেরকে সবাইকে থার্মাল প্রপার্টিজ অফ ম্যাটার শিখিয়েছি। সেখানে আমি শিখিয়েছি, দেখ, রুদ্ধতাপ প্রক্রিয়া মানে আমাদের কত থাকতো? পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। ওকে, যেখানে গামাকে আমি বলতাম কি? অ্যাডিয়াবেটিক কনস্ট্যান্ট। হলো। দেখ, অ্যাডিয়াবেটিক কনস্ট্যান্টের ভ্যালু আমি কত শিখেছি? সবাইকে জানি, সেটাকে আমরা বলেছি কত? সিপি বাই সিভি। এবারে তো একটা কথা হয় যে আমি এটাকে বি এর মান বের করবো, তাহলে আমাকে করতে হবে কি? এটার পার্সিয়াল ডেরিভেটিভ করতে হবে। পার্সিয়াল ডেরিভেটিভ করলে কত পাচ্ছি? দেখতো, পি ইন্টু ভি টু দি পাওয়ার গামার ডেরিভেটিভ করলে কত আছে? ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইন্টু আমাদের এখানটা থেকে ভ্যালু পাচ্ছি কত? দেখতো না, ডেল্টা ভি। গেল। আচ্ছা, ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান, সামনে কিন্তু আরো একটা গামা চলে আসবে। প্লাস আমাদের কি করছি দেখতো, ভি টু দি পাওয়ার গামাটাকে কনস্ট্যান্ট রেখে পি এর পার্সিয়াল ডেরিভেটিভ করলে কত পেয়ে যাব? পি এর পার্সিয়াল ডেরিভেটিভ করলে পাবো হচ্ছে ডেল্টা পি। আর কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত হয়? জিরো। তাহলে দেখ, আমি এই ঘটনাটাকে লিখতে পারবো কিরকম ভাবে? গামা পি ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ানটাকে আমি লিখতে পারবো কত? দেখ, নিচে ভি, ওপরটাতে চলে যাবে কত? ভি টু দি পাওয়ার গামা ইন্টু ডেল্টা ভি প্লাস ভি টু দি পাওয়ার গামা ইন্টু ডেল্টা পি ইকুয়াল টু জিরো। সমস্ত জায়গা থেকে দেখ, এটা থেকেও ভি টু দি পাওয়ার গামা, এটা থেকেও ভি টু দি পাওয়ার কমন নিলে আমাদের কি হয়ে যাবে? সেটা রাইট সাইডে ডিভাইড হওয়ার সময় জিরো চলে আসবে। তাহলে সেটাকে নিয়ে আর আমার ভাবার দরকার নেই। তাহলে আমাদের ভি টু দি পাওয়ার গামাকে কমন নেওয়ার পর পরবর্তী যে পার্টটা পড়ে থাকবে, সেই পার্টটা হচ্ছে কতখানি? দেখ, জাস্ট আমি কথাটা লিখছি, গামা পি বাই ভি ইন্টু ডেল্টা ভি প্লাস ডেল্টা পি ইকুয়াল টু জিরো। তাহলে দেখ, সেখান থেকে আমি কিসের কথা লিখতে পারবো? দেখ তো, গামা পি বাই ভি ইন্টু ডেল্টা ভি ইকুয়াল টু মাইনাস অফ ডেল্টা পি। তাহলে আমি এখান থেকে ডেল্টা ভি বাই ভিটাকে নিচে নামিয়ে নিয়ে যাব, মানে রাইট সাইডেতে নিয়ে যাব, জাস্ট চেঞ্জ করব। কত পাচ্ছি? দেখ, গামা পি বাই ভি ইকুয়াল টু, সরি, গামা পি বাই ভি, সরি, গামা পিটাকে রেখে দিলেই আমার হয়, আমি ভিটাকে আর এদিকে রাখবো না, পুরো ঘটনাটাকে রাইট সাইডেতে নিয়ে চলে যাব। গেলে আমি কত পেয়ে যাচ্ছি? দেখতো, ডেল্টা পি ডিভাইডেড বাই ডেল্টা পি বাই ভি। তাহলে এই ঘটনাটাই আবার কি ছিল? বাল্ক মডুলাসের ভ্যালু। তাহলে দেখে নিলাম কি, অ্যাডিয়াবেটিক প্রসেসের সময় বাল্ক মডুলাসের ভ্যালুটা কত পেয়ে যাচ্ছি? গামা ইন্টু পি। ওকে, তাহলে দেখ, অ্যাডিয়াবেটিক প্রসেসের সময় বাল্ক মডুলাসের ভ্যালু আসছে গামা পি, আর আইসোথার্মাল প্রসেসের সময় ভি এর ভ্যালু ছিল কতখানি? পি। তাহলে দেখ, এখান থেকে বি ফর আইসোথার্মাল, ওকে, সেটা লিখছি কত? পি। আর দেখ, বি ফর অ্যাডিয়াবেটিক, সেটাকে লিখছি কতখানি? গামা পি। তাহলে আমি যদি এই দুটোর রেশিওকে বের করি, তাহলে দেখ, আমি কিসের কথা বের করছি? বি অ্যাডিয়াবেটিক বাই বি অফ সমষ্ণ প্রক্রিয়া মানে আইসোথার্মাল, তার ভ্যালু কত পেয়ে যাব? দেখ না, গামা পি বাই পি, পিপি কেটে গেল, তাহলে সেখান থেকে ভ্যালুটা কত পেলাম? গামা। এটাকেই আমাদের বলা হয় কি না, অ্যাডিয়াবেটিক বাল্ক মডুলাস আর আইসোথার্মাল বাল্ক মডুলাসের সম্পর্ক। ওকে, তাহলে দেখ, এই চ্যাপ্টারটার ক্ষেত্রে যতটা সম্ভব ততটা ডিটেলসে তোদেরকে আমি দেখিয়ে দিলাম, যতগুলো সম্ভব কয়েকটা তোদেরকে নিউমেরিক্যালস আমি করিয়ে দিলাম। তোরা চ্যাপ্টারটাকে ভালোভাবে দেখিস, আশা করবো যে এই চ্যাপ্টারটা তোদের খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাবে।
এবং এটা থেকে তোদের যে শুরুতেই চ্যাপ্টারটা শুরুর সময় বলেছিলাম যে 5 to 7% মার্কস, অর্থাৎ তোদের যত মার্কসের পরীক্ষা হবে তার মধ্যে 5 to 7% মার্কস কিন্তু এই চ্যাপ্টারটা আমাদের ক্যারি করবে। তো সেটার কথাও তোরা কিন্তু মাথায় রেখে সেটাকে কমপ্লিট করে ফেলবি। হলো? তাহলে এই কথার সাথে সাথে আমি আমাদের এই চ্যাপ্টারটাকে শেষ করলাম। পরের ক্লাসে দেখা হবে নতুন কোনো চ্যাপ্টার নিয়ে। ততক্ষণের জন্য তোরা ভালো থাকিস। বাই বাই।